আমরা তো জেনজি বা জেনজেটের কথা সবাই শুনেছি। আজকে বলবো জেন আলফাকে নিয়ে। জেন আলফা হলো সেই শিশু যারা 2013 থেকে 24 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। গত পর্বে আমি বিভিন্ন জেনারেশন নিয়ে আলোচনা করেছি। আমি সেখানে বলেছিলাম জেন আলফা ইজ ইন ডেঞ্জার, জেন আলফা ইজ ডোমড, বাট হোয়াই? আজকে আমি জেন আলফা এর ডার্ক সাইড অর্থাৎ জেন আলফার অন্ধকার দিক সম্পর্কে বলবো। ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক, বাবা মা শিখলেই শিখবে সন্তান। আজকের লার্নিং রাউন্ড দ্য ক্লক নিয়ে এসেছে জেন জেড ও জেন আলফার মধ্যে সম্পর্ক এবং অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে শিশুদের কী ধরনের উপসর্গ দেখা দেয়, কী ধরনের সমস্যায় তারা ভোগে, প্রযুক্তির সাথে তাদের প্রধান সমস্যাগুলো কি, আমরা বড়রাও ওই সমস্যাগুলোতে না ভুগলে শিশুরা কেন ভুগছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি একটু দীর্ঘ হলেও আমি বলবো আপনি যদি আপনার সন্তানের ভালো চেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন। আজকের ভিডিওতে আমরা 8টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যার মধ্যে আমাদের প্রথম প্রশ্নটি হলো জেন জেড এবং জেন আলফার মধ্যে সম্পর্ক কেমন। জেন জেড এবং জেন আলফার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এরা উভয়ই প্রজন্মই উন্নতি করতে পারে, উদ্ভাবন করতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এরা একে অপরকে বুঝতে পারে ডিজিটাল ল্যান্ডস্কেপের মাধ্যমে। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে ডিজিটাল ল্যান্ডস্কেপটা কি? ডিজিটাল ল্যান্ডস্কেপটা হলো যা বর্তমান অবস্থা এবং ডিজিটাল প্রযুক্তির গতিশীলতা, অনলাইন পরিবেশ এবং তাদের সম্পর্কিত যে সংস্কৃতি, সামাজিক ও নিয়ন্ত্রক কাঠামোকে বোঝায়। জেন ওয়ের সন্তান এবং জেন জেডের ছোট ভাই বোন হিসেবে জেন আলফার মূল্যবোধ ও আচরণগুলি এই পূর্ববর্তী প্রজন্মের দ্বারা তৈরি হচ্ছে। এতে প্রযুক্তি, শিক্ষা এবং সামাজিক সমস্যাগুলির প্রতি দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু যেহেতু জেন আলফা প্রযুক্তির মধ্যেই জন্মগ্রহণ করেছে তাই পূর্ববর্তী প্রজন্ম ছাড়াও প্রযুক্তিও তাদের মধ্যে বিশাল একটি মূল্যবোধ তৈরি করছে। এখন প্রশ্ন হচ্ছে এই মূল্যবোধ পজিটিভ নাকি নেগেটিভ? জেন আলফাকে আমরা এক একজন এক একভাবে চিন্তা করি, তবে বেশিরভাগের মতে জেন আলফা হলো সবচেয়ে অবাধ্য জেনারেশন। কে বলে থাকি জেন আলফা হচ্ছে সবচেয়ে স্মার্ট জেনারেশন, কারণ তারা মোবাইলে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখে নিজেদেরকে ইংলিশে বাক্পটু তৈরি করে। খুব ছোট ছোট বাচ্চারা যখন ইংলিশে কথা বলে আমরা তখন তাকে বলি স্মার্ট, কিন্তু আপনি নিজেও জানেন না আপনার সন্তানকে স্মার্ট তৈরি করতে গিয়ে আপনি আপনার সন্তানের কত বড় ক্ষতি করছেন। জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এ নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করছি। জেন আলফা ইজ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন জেনারেশন। এটাকে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন জেনারেশন এই জন্য বলা হচ্ছে তারা মোবাইলে যা খুশি যা মনে চায় তাই দেখতে পারে। আবার এদেরকে রিচেস জেনারেশনও বলা হয়, কেননা তারা কোনো রকম কষ্ট না করে সব পেয়ে যায়। একটু চিন্তা করুন, আমরা ছোটবেলায় কোনো কিছু পেতে চাইলে আমাদের কি পরিমাণ কষ্ট করতে হতো এবং আমাদের প্রত্যেকটা চাওয়া পাওয়ার মধ্যে কত ধরনের শর্ত জুড়িয়ে দেওয়া হতো। তোমাকে পরীক্ষা ভালো করতে হবে, তোমাকে পড়াশোনা ভালো করে করতে হবে, হোমওয়ার্কটা তাড়াতাড়ি শেষ করতে হবে, কিন্তু এখন এগুলোই কিছু হয় না। তারা যখন যা চায় তাই পেয়ে যায়। এই জন্যই এদেরকে রিচেস জেনারেশন বলা হয়। এবার আসি 2 নম্বর প্রশ্নে। অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে শিশুরা কী ধরনের উপসর্গে ভোগে? অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে শিশুরা 4টি উপসর্গে ভুগে থাকে: হতাশ এবং উদ্বেগ, সুস্বাস্থ্যের অভাব, ট্যান্ট্রামস বা অতিরিক্ত রাগ, বোবা হওয়া বা দেরিতে কথা বলা। আমি জানি আপনারা এই সমস্যাগুলো আমাদের চারপাশে কারো না কারোর মধ্যেই খুঁজে পাবেন। সিমটম 1-এ আমরা বলেছি হতাশা এবং উদ্বেগ। ইন্টারনেট ও মোবাইল ব্যবহারের ফলে এরা ডিপ্রেশনে চলে যাচ্ছে আর আত্মহত্যার চেষ্টা করছে। কিভাবে তারা মোবাইল দেখতে দেখতে ডিপ্রেশনে যাচ্ছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সমস্যা বিশ্লেষণের সময় আমরা অতিরিক্ত স্ক্রিন টাইম কিভাবে ডিপ্রেশন তৈরি করে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সিমটম 2-তে বলেছি সুস্বাস্থ্যের অভাব। বর্তমান সময়ে আমরা দেখছি শিশুদের বিভিন্ন ধরনের মানসিক ও শারীরিক রোগে আক্রান্ত হয়ে থাকে। আবার কিছু শিশু হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণও করেছে। 5 বছর বয়সের এক শিশু ভারতে মোবাইলে কার্টুন দেখতে দেখতে হার্ট অ্যাটাক করে মারা গেছে। 2020 সালে মিশরে 12 বছরের এক শিশু পাবজি গেম খেলতে খেলতে মারা গিয়েছে। এরা মোবাইল দেখতে দেখতে কিভাবে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে তা আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করেছি। এখন বলবো সিমটম নাম্বার 3, ট্যান্ট্রামস বা অতিরিক্ত রাগ। শিশুরা ট্যান্ট্রামসের বহিঃপ্রকাশ ঘটায় যখন তাদেরকে পছন্দের কার্টুন দেখতে না দিলে তারা ট্রিগার হয়ে যায়, নিজেকে নিজে আঘাত করে, ঘরে জিনিসপত্র ভেঙে ফেলে, বাবা মা বা ঘরের অন্য সদস্যদেরকে আঘাত করে, বাসায় নতুন কাউকে দেখলে কান্না করে। সিমটম নাম্বার 4, বোবা হওয়া বা দেরিতে কথা বলা। জেন আলফাকে ডাম্বেস্ট জেনারেশন এভার বলা হয়ে থাকে, কেননা তারা অনেক সময় কথা বলতে পারলেও সহজে নিজেদেরকে প্রকাশ করার জন্য কথা বলে না।
বর্তমানে অনেক উন্নত দেশে শিক্ষকরা হতাশ হয়ে শিক্ষকতা পেশা ছেড়ে দিচ্ছেন। তাদের মতে পঞ্চম শ্রেণীর একটি শিশু যা জানে সপ্তম শ্রেণীর একটি ডিসেবল শিশুও তার থেকে বেশি জানে, অর্থাৎ ডিসেবল শিশুও জেনারেশন আলফা থেকে এগিয়ে আছে। ভিডিওটি দেখার পরে আমার মনে হয় আপনি চিন্তা করবেন আপনার সন্তানকে কয়েক লাইন ইংলিশ বলানোর জন্য আপনি সারাদিন মোবাইল দিয়ে বসিয়ে রাখবেন নাকি বসিয়ে রাখবেন না। এটি আপনার। এই সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করার জন্যই আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য। 3 নম্বর প্রশ্ন হলো জেন আলফার প্রাথমিক সমস্যাগুলো কি? জেন আলফার প্রাথমিক সমস্যাগুলো হচ্ছে এদেরকে যখন খাতায় লিখতে দেওয়া হয় এরা সংক্ষেপে লেখার চেষ্টা করে, সহজ বানানগুলো ভুল করে, শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করে, দেরিতে ভাষা শেখা একটি বড় সমস্যা যাকে আমরা বলি স্পিচ ডিলে। এখন বেশিরভাগ শিশুর মধ্যেই এই সমস্যা দেখা যায়। আপনারা নিশ্চয়ই নিজের সন্তান, ছোট ভাই বোন বা আশেপাশে বাচ্চাদের মধ্যে এ ধরনের উপসর্গগুলো খুঁজে পাবেন। পৃথিবীতে জেন আলফা একটি অদ্ভুত রকমের শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছে। 4 নম্বর প্রশ্ন হলো অতিরিক্ত মোবাইল ব্যবহারের কারণে বড়রা সমস্যায় না ভুগলেও শিশুরা কেন ভুগছে? আমি যখন জেন আলফাকে নিয়ে স্টাডি করছিলাম তখন দেখলাম উন্নত দেশগুলো জেন আলফাকে নিয়ে অনেক আগে রিসার্চ করেছে, যা আমাদের দেশে এখনও করা হয়নি। সম্প্রতি আন্দোলনের কারণে আমরা জেএনজির সাথে পরিচিত হলেও আগে আমাদের জেএনজি সম্পর্কে কোনো ধারণা ছিল না। ঠিক একইভাবে জেন আলফা সম্পর্কে আমরা খুব একটা জানি না এবং এই সম্পর্কে কোনো রিসার্চ করা হয়নি। গত পর্বে জেএনজি সম্পর্কে বলেছি তারা প্রযুক্তির পরিবর্তনের শুরুতে ছিল এবং কোভিড-19-এর কারণে তাদের মধ্যে চিন্তাশক্তি ও পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর একটি ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে। জেএনজি প্রযুক্তির পরিবর্তনের সাথে পরিচিত হওয়ায় এরা প্রযুক্তির ভালো ব্যবহার করতে পারে, অর্থাৎ প্রযুক্তিকে ভালোভাবে ব্যবহার করা তারা শিখে নিয়েছে। কিন্তু জেন আলফার কাছে প্রযুক্তি হলো শ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক। এরা চোখ খুলে প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে, তাই তারা প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। অথবা আমি বলবো আমরা তাদেরকে প্রযুক্তির সাথে সঠিকভাবে পরিচয় করিয়ে দিতে পারিনি। আমরাই ব্যর্থ হয়েছি তাদেরকে প্রযুক্তির ব্যবহার শেখাতে। আমেরিকা, ইউরোপ, সাউথ আফ্রিকা এরা যখন আলফাকে নিয়ে রিসার্চ করেছে তখন একটি কমন বিষয় পাওয়া যায়, তা হলো মোবাইল বা আইপ্যাড, যার কারণে এদেরকে আইপ্যাড জেনারেশনও বলা হয়। আমরা বড়রাও মোবাইল দেখি, কিন্তু এই ধরনের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার ফলে আমরা কেন অ্যাগ্রেসিভ হই না বা আমরা হচ্ছি তা হয়তো বুঝতে পারছি না। কিন্তু বাচ্চাদের মস্তিষ্কে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কি খুব দ্রুত ভূমিকা রাখছে, যার কারণে বাচ্চারা ট্যান্ট্রামসে ভুগছে? 5 নম্বর প্রশ্ন হলো জেন আলফা এর প্রযুক্তির ব্যবহারের প্রধান সমস্যাগুলো কি কি? এখানে আমরা 5টি সমস্যা নিয়ে বিস্তর আলাপ করেছি, যেখানে মোবাইলের কারণে মৃত্যু ঝুঁকি কীভাবে বাড়ছে এবং তারা কেন ট্যান্ট্রামস হচ্ছে সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। একটু আগে আমরা সিমটমগুলো বলেছি, অর্থাৎ মোবাইল দেখার ফলে কী ধরনের উপসর্গ দেখা দেয়। এখন আমরা সমস্যাগুলো বলবো। প্রথম প্রবলেমটি হলো মস্তিষ্ক অতিরিক্ত উত্তেজিত থাকা, অর্থাৎ ওভার স্টিমুলেশন অফ দ্য ব্রেইন। এক্ষেত্রে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা হলো অতিরিক্ত মিউজিক শোনার কারণে, আরেকটা হলো অতিরিক্ত কার্টুন দেখার কারণে। বর্তমানে বেশিরভাগ প্যারেন্টসদের অভিযোগ হচ্ছে অতিরিক্ত মিউজিকপূর্ণ ভিডিও দেখার কারণে শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট স্লো হয়ে গিয়েছে, আর তারা এই এতটাই ট্রিগার হয়ে থাকে তাদেরকে পছন্দের শো দেখতে মানা করলে তারা এমনভাবে ট্যান্ট্রাম করবে যেন সে একজন ড্রাগ অ্যাডিক্টেড। এছাড়াও অল্প সময়ের ভিডিও দেখার কারণে বাচ্চাদের একই অবস্থা হয়। শিশু বয়সে অতিরিক্ত স্ক্রিন টাইম ও অতিরিক্ত মিউজিক শোনার ফলে এই জেনারেশন আলফার ওপর কী প্রভাব পড়ে তা দেখার জন্য একটি মজার এক্সপেরিমেন্ট করা হয়। এই এক্সপেরিমেন্টে 10টা ইঁদুরকে প্রতিদিন 6 ঘন্টা আলাদা আলাদা মিউজিক শোনানো হয়, ঠিক মোবাইলে আমরা যেভাবে শুনে থাকি। এইভাবে 42 দিন ইঁদুরকে মিউজিক শোনানোর পর ইঁদুরের ব্রেন স্টাডি করে দেখা গেছে অতিরিক্ত মিউজিক শোনার কারণে শিশুরা কেন ট্যান্ট্রাম করে বা ট্রিগার হয়ে যায়। অতিরিক্ত মিউজিকপূর্ণ ভিডিও দেখার কারণে ব্রেনের 3টি অংশ একসাথে সক্রিয় থাকে: মোটর কর্টেক্স, ভিজুয়াল কর্টেক্স, টেম্পোরাল কর্টেক্স। ওই 3টি অংশ সক্রিয় থাকার কারণে বাকি গুরুত্বপূর্ণ 3টি অংশ শ্রিঙ্ক করে: প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপোক্যাম্পাস, অ্যামিগডালা। একটি লম্বা সময় ব্রেনের এই অংশগুলো নিষ্ক্রিয় থাকার কারণে জায়গাগুলো সংকীর্ণ হয়ে যায়, অর্থাৎ শ্রিঙ্ক করে। কিন্তু ব্রেইনের এই মূল অংশগুলোই ব্রেন ডেভেলপমেন্টের কাজে লাগে। কোনো ধরনের চেতনা তৈরি, জটিল সময়ে জটিলভাবে চিন্তাভাবনা করা, আমাদের স্মৃতি ধরে রাখা,
সিদ্ধান্ত গ্রহণ করা এবং অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ভর করে এই প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপোক্যাম্পাস এবং অ্যামিগডালার মধ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত ব্রেন ডেভেলপমেন্টের আসল সময় শিশুরা সারাদিন মোবাইলে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখার কারণে তাদের ব্রেন সঠিকভাবে ডেভেলপ হয় না, যার কারণে স্ট্রং মেমোরি তৈরি হচ্ছে না, স্মার্ট চয়েস নেওয়ার মতো শক্তিশালী চিন্তাধারা তৈরি হচ্ছে না। সারাদিন মোবাইলে থাকার কারণে তাদের মধ্যে কোনো ধরনের সামাজিকতা তৈরি হয় না, আবার কোনো রকম সামাজিক দক্ষতাও তৈরি হচ্ছে না। তৈরি হচ্ছে হতাশা, উদ্বেগ ও একাকিত্ব সম্পন্ন একটি প্রজন্ম। এবার বলি কার্টুন দেখার কথায়। ডাক্তারদের মতে কিছু কার্টুনের ওভারস্যাচুরেটেড কালার, দ্রুত গতিবিধি, স্ট্রং মুভমেন্ট, তীব্র ঝলকানি এর কারণে অনেক কার্টুনের প্রতি শিশুরা অ্যাডিক্টেড হয়ে যায়। এই অ্যাডিক্টেড যেই সেই অ্যাডিক্টেড না, অনেকটা ড্রাগ অ্যাডিক্টেডদের মতো। কারণ একটা লম্বা সময়ের জন্য শিশুদের ব্রেইনের অনেকগুলো অংশকে একসাথে অ্যাক্টিভেট করে দেয়, যার কারণে একটা লম্বা সময় কার্টুন দেখার কারণে হঠাৎ করে টিভি বন্ধ করে দিলে বা কার্টুন দেখতে না দিলে শিশুরা অ্যাগ্রেসিভ হয়ে যায়। স্লো পেস্ট কার্টুন অর্থাৎ ধীরগতির কার্টুন ব্রেনকে শান্ত করে, এর থেকে তারা অনেক কিছু শিখতে পারে। তাই ডাক্তাররা বলে শিশুদের জন্য স্লো পেস্ট কার্টুন নির্বাচন করতে। যদি তা সম্ভব না হয় তাহলে শিশুদের সাথে বাবা মায়েরা যেন একসাথে বসে কার্টুন দেখে, না হয় তারা কি কার্টুন দেখছে, কত সময় ধরে দেখছে তা লক্ষ্য রাখতে হবে। ভালো কার্টুন সঠিকভাবে দেখলে তা শিশুদের সহায়তা করে যে কোনো সিদ্ধান্ত নিতে এবং শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রবলেম নাম্বার 2, তাৎক্ষণিক তৃপ্তি পাওয়ার সংস্কৃতি, যেটাকে আমরা একটু আগে বলেছিলাম ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন কালচার, যা তৈরি করে ADHDর মতো সিনড্রোম। যারা ADHDতে ভুগে থাকা শিশু দেখেছেন তারা জানেন এই সিনড্রোমের ক্ষতিকর দিকগুলো কি হতে পারে। স্বল্প সময়ের ভিডিও যা আপনাকে প্রতি 6 সেকেন্ডে আপনার ব্রেইনের মধ্যে ভালো লাগা তৈরি করবে, যাকে আমরা বলি ডোপামিন। যখন আপনি কোনো কাজ করেন আর সে কাজটি আপনাকে আনন্দ দেয়, তখন আমাদের ব্রেইন ডোপামিন হরমোন রিলিজ করে, যার কারণে ওই কাজটি করবার বারবার ইচ্ছা জাগে। শিশু বা কিশোর কিশোরীরা স্কুল থেকে আসার পর যখন ক্লান্ত হয়ে হাতে মোবাইল নিয়ে বসে, তখন তারা মোবাইল দেখতে শুরু করলে একটার পর একটা দেখতে থাকে, একবার দেখে আবার দেখে, এভাবে তাদের ব্রেইন ইনস্ট্যান্ট ডোপামিন হিট করে। আমাদের জেনারেশনের কথা বললে তাহলে দেখবেন আমরা কোনো খেলনা কিনতে চাইলে তা সহজে আমরা পেতাম না। আমাদেরকে শর্ত দেওয়া হতো পরীক্ষায় ভালো করলে খেলনা কিনে দেওয়া হবে, যা আমি ভিডিওর শুরুতেই বলেছি। এর ফলে আমাদের মধ্যে তৈরি হতো ধৈর্য, কঠোর পরিশ্রম করার তাগিদ, অধ্যবসায়ের মতো দক্ষতা। আমাদের জেনারেশনে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ছিল না। পছন্দের কার্টুন দেখার জন্য সারাদিন অপেক্ষা করে আমরা আধা ঘন্টার জন্য প্রিয় কার্টুন দেখতে পারতাম, আবার তার মধ্যে অ্যাড দেখানো হতো, আবার অনেক সময় ইলেকট্রিসিটিও চলে যেত। চকলেট চাইলেও আমাদেরকে বলা হতো আগে পড়া শেষ করো, তারপর চকলেট খেতে পারবে। জেন আলফা যখন যে কার্টুন দেখতে চায় তা দেখতে পারে, যা খেতে তাদের মনে চায় তা ঘরে বসে অর্ডার করতে পারে। একঘেয়েমি লাগলে মুভি দেখার জন্য রয়েছে তাদের কাছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট। তারা যখন একাকী বোধ করে তখন তাদের কাছে রয়েছে সোশ্যাল মিডিয়া, যেখানে তারা সহজে বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করতে পারে। অথচ আমরা স্কুল বন্ধ দিলে বন্ধুদের সাথে দেখা করার জন্য আমাদের অনেক দিন অপেক্ষা করা লাগতো। তাদের কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হয় না, ফলে তাদের মধ্যে রয়েছে অধৈর্য। তারা পরিশ্রম করতে চায় না, কোনো কাজ না পারলে তা বারবার করার চেষ্টাও তাদের মধ্যে থাকে না। এই জন্যই জেন আলফাকে বলা হয় ইনস্ট্যান্ট প্লিজার কালচার, তাৎক্ষণিক তৃপ্তি পাওয়ার সংস্কৃতি। অনেক বছর আগে 1960 সালে স্ট্যানফোর্ড প্রফেসর বাটলার মিশেল 4 থেকে 5 বছরের শিশুদেরকে নিয়ে একটি গবেষণা করেছিলেন, যার নাম হলো দ্য ফেমাস মার্শমেলো এক্সপেরিমেন্ট। 40টি বাচ্চাকে মার্শমেলো খেতে দেওয়া হয়েছিল। তাদের বলা হয়েছিল তোমাদের সামনে মার্শমেলো রাখা হবে, আমি 15 মিনিটের জন্য বাইরে যাব, যদি তোমরা মার্শমেলো না খাও তাহলে তোমাদেরকে আরও একটি মার্শমেলো দেওয়া হবে, কিন্তু যদি তোমরা তা খেয়ে ফেলো তাহলে তোমাদেরকে আর কোনো মার্শমেলো দেওয়া হবে না। অনেকেই খেয়েছে, আবার অনেকেই খায়নি। গবেষক তাদের বাড়িতে পাঠিয়ে দিলেও 40 বছর ধরে তাদের ওপর নজরদারি করেছিল। এই গবেষণায় দেখা গিয়েছে যারা মার্শমেলো খেয়ে ফেলেছে তারা 40 বছর পরও স্ট্রাগল করছিল, কিন্তু যারা মার্শমেলো খেয়ে ফেলেনি তারা জীবনে সফল হয়েছে। এটাকে বলা হয় ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন প্লিজার বা তাৎক্ষণিক তৃপ্তি পাওয়ার সংস্কৃতি। এখানে দেখা যায় যারা একটি মার্শমেলোর জন্য ধৈর্য ধরেছিল তাদের পরবর্তীতে লেখাপড়ায় ভালো নম্বর ছিল, তাদের শরীরে মেদ বেশি ছিল না, অর্থাৎ তারা ছিল স্বাস্থ্যবান, কোনো জিনিসের তারা অপব্যবহার করত না, ক্ষতিকর জিনিসের প্রতি তাদের আকর্ষণ কম ছিল, সামাজিক দক্ষতা বেশি ছিল,
খুব দুশ্চিন্তার বিষয়গুলোতেও তারা সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারত। এখন আমরা এই পরীক্ষাটি যদি আলফার ওপর করি তাহলে আমরা দেখতে পাবো তাদের মধ্যে কোনো ধরনের ধৈর্য নেই, তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক। শিশুরা যখন বড় হয় তখন তাদের ব্রেনের নেটওয়ার্কও তৈরি হয়, অর্থাৎ তার মাথার ভেতর চিন্তা, অনুভূতি ও কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারা, পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া, যে কোনো জটিল চিন্তা করতে পারা, অল্পতে ধৈর্য হারিয়ে না ফেলা। কিন্তু এইসব নির্ভর করে শিশু বয়সে সে কোন ধরনের কাজগুলো থেকে ডোপামিন বা আনন্দ পেয়ে থাকে। যেমন শিশু যদি পড়ার মধ্যে ডোপামিন খুঁজে পায় তাহলে সে ওইভাবেই বেড়ে উঠবে, পড়াশোনার মধ্যেই সে তার আনন্দ খুঁজে পাবে। কিন্তু মোবাইল গেম এগুলোর মধ্যে ডোপামিন পেলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তি পাওয়ার মধ্যে আটকে থাকবে। এর ফলে শিশুদের ধৈর্য নষ্ট হবে, তারা সব কাজ শিখতে দেরি করবে, কেননা অন্য সব কাজে তাদের ডিলেড গ্র্যাটিফিকেশন কাজ করে, যার কারণে তাদের মধ্যে তৈরি হবে ADHD বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ADHD থাকলে মনোযোগ দিতে পারে না, যে কোনো বিষয়ের বেসিক সম্পর্কে ধারণা থাকে না, সারাদিন উত্তেজিত হয়ে থাকে, ট্যান্ট্রাম করে, মন মতো না হলে ট্রিগার হয়ে যায়। মোবাইল দেখা ছাড়াও বিভিন্ন কারণে ADHD হতে পারে। ADHD এর বিস্তারিত নিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য, সেখানে ADHD এর অন্যান্য কারণ এবং এই সমস্যার সমাধান এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে কিভাবে ADHD নিয়ন্ত্রণ করা যায় তা সম্পর্কে আলোচনা করব। প্রবলেম নাম্বার 3, ঘুমের অভাব। এই যুগের বাচ্চাদের কমন একটি সমস্যা হলো এরা খুব কম ঘুমায়। এরই মধ্যে আমি বলেছি ভারত এবং মিশরের 2টি বাচ্চার মৃত্যুর কথা। প্রশ্ন হলো গেম খেলতে খেলতে বা কার্টুন দেখতে দেখতে কেন হার্ট অ্যাটাক করবে? রিসার্চ করতে গিয়ে দেখা গেছে USA এর নন প্রফিট মেডিকেল রিসার্চ ফ্যাসিলিটি মাস জেনারেল ব্রিক হার্ট অ্যাটাকের জন্য দায়ী করেছে শিশুদের কম ঘুমকে। এই রিসার্চে বলেছে যে সকল শিশুরা 7 ঘন্টার কম ঘুমায় তাদের হার্টের অবস্থা খারাপ হচ্ছে, তাদের বিপি লেভেলও অনেক বেশি। এর কারণ হলো আমাদের শরীরের জন্য ঘুম খুব দরকার। ঘুমের সময় আমাদের শরীর নিজেকে মেরামত করে, যা রাত 10টা থেকে 1টার মধ্যে সবচেয়ে বেশি হয়। সারাদিন কাজ ও খেলাধুলা করার পর শরীরে যে ক্ষয় হয় তার রাতেই পূরণ হয়। আমরা অনেকেই মনে করি শিশু সন্তান রাত 1টা থেকে সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমাচ্ছে, আসলে সে কিন্তু তার রিপেয়ারের সময়টাতে ঘুমোতে পারছে না, ফলে সে অসুস্থতা বোধ করছে। এই জন্য আমাদের ব্রেন রাতে গ্রোথ হরমোন নিঃসরণ করে, যা মাংসপেশিকে রিপেয়ার করে। কিন্তু মোবাইলের কারণে যে সমস্যা হয় তা হলো আমাদের ব্রেন অন্ধকার হলে মেলাটোনিন নামে যে হরমোন নিঃসরণ করে, অর্থাৎ যেটা ঘুমের হরমোন, তা নিঃসরণ করে না। মেলাটোনিন হরমোন আমাদেরকে সময় মতো ঘুমাতে সাহায্য করে, সাথে গ্রোথ হরমোনের মাধ্যমে শরীরের মাংসপেশিগুলোকেও মেরামত করে, যা মোবাইলের ফলে সম্ভব হয় না। শিশুকে কিভাবে আমরা সহজে তাড়াতাড়ি ঘুম পাড়াতে পারি এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস করতে পারি তা সম্পর্কে আমি বিস্তারিত বলেছি আমি আমার প্যারেন্টিং ক্লাসের 7ম ভিডিও শিশুর সামাজিক বিকাশে। আপনাদের জন্য ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। এখন আসি জেনারেশন আলফা নিয়মিত রাতে মোবাইল দেখার কারণে কি সমস্যা তৈরি হচ্ছে। জেনারেশন আলফা নিয়মিত রাতে বেলা মোবাইল ব্যবহার করে থাকে, তখন ওদের ব্রেন ট্রিগার্ড হয়ে যায় এবং ওদের মনে হয় এখন দুপুর। ব্রেনে এই মেসেজ যেতেই ব্রেন তখন মেলাটোনিন হরমোন নিঃসরণ করা বন্ধ করে দেয় বা স্লো করে দেয়। এতে তাদের স্লিপ সাইকেল নষ্ট হয়ে যায়। শিশুদের স্লিপ সাইকেল নষ্ট হয়ে গেলে ব্রেনে কর্টিসল এবং অ্যাড্রেনালাইন নামে স্ট্রেস হরমোন নিঃসরণ হয়। এখন যেই হরমোন স্ট্রেস হরমোন, তাহলে বলা যায় তার শরীরের কী ধরনের ক্ষতি হতে পারে। এটা হার্ট রেট বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশার বাড়ায়, শিশুদের হার্ট অ্যাটাকের মতো বিভিন্ন ধরনের হার্ট রিলেটেড রোগ হয়ে থাকে। প্রবলেম নাম্বার 4, শিশুদের জন্য অ্যাডাল্ট কন্টেন্ট। এই প্রবলেমটি বিশ্লেষণ করার সময় আমি আপনাদেরকে 2টো ঘটনা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনা 1, এক মা ফেসবুকে প্যারেন্টিং গ্রুপে লিখেছেন তার সন্তান একটি ভিডিও দেখেছে যাতে একজন পুরুষ স্পাইডারম্যান মহিলা স্পাইডারম্যানকে কিস করার ফলে মহিলা স্পাইডারম্যানটি প্রেগন্যান্ট হয় এবং তাদের একটি বেবি স্পাইডার হয়। এই ভিডিওটি দেখার পর যা হয় তা হলো ওই শিশুটি তার মাকে বারবার প্রশ্ন করে বিরক্ত করে যে একজন মায়ের পেটে কিভাবে বেবি হয়। এখন মা তাকে কিভাবে প্রশ্ন উত্তর দিবে সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এ ধরনের অনেক কন্টেন্ট আছে যা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে আছে। কিছু কিছু কার্টুন কিছু কিছু জায়গায় অ্যাডাল্ট সাজেস্টিভ ভিডিও প্লে করে, আবার কিছু কিছু জায়গায় স্ল্যাং ল্যাঙ্গুয়েজও ব্যবহার করা হয়। ঘটনা 2, ফেসবুক গ্রুপে পরিচয় গোপন রেখে এক কর্মজীবী মা লিখেছেন
তার 2 সন্তান, মেয়ের বয়স 16 বছর, ছেলের বয়স 12। দিনে দিনে 2 সন্তানকে রেখে জব করে। সন্তানের শিশুর বয়সে পরিবারের অন্য সদস্যরা সাহায্য করলেও বড় হওয়ার পর এখন তাদের দুজনকে বাসায় একা রেখে তিনি চাকরি করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি বাসায় এসে একদিন দেখেন 2 ভাই বোন একসাথে বসে অ্যাডাল্ট কন্টেন্ট দেখছে। তিনি কষ্ট পেলেও সন্তানকে সরাসরি কিছু বলতে পারে না। তবে তার ধারণা যদি তাদের মধ্যে এমন কিছু হয় তবে তিনি অবশ্যই মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিবেন বলে সিদ্ধান্ত নেন। সম্প্রতি ছাত্র আন্দোলন হওয়ার পর আমরা একটা কথা অনেক বেশি বলছি, তা হলো এই যুগের ছেলেমেয়েরা অনেক বেশি মোবাইল দেখলেও তারা তাদের অধিকার সম্পর্কে অনেক সচেতন। কিন্তু এই কথাটি জেনজির ক্ষেত্রে আপনি যেভাবে বলতে পারছেন, জেন আলফার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি বলতে পারেন না। কেননা 1997 থেকে 2012-তে জন্মানো শিশুই হলো জেনজি, যারা বর্তমানে মোবাইল বেশি ব্যবহার করলেও তাদের ব্রেন ডেভেলপমেন্টের সময়টাতে মোবাইল বা আইপ্যাড হাতে হাতে ছিল না, ইন্টারনেটের লাইন এত অ্যাভেলেবেল ছিল না। কিন্তু জেন আলফা, যাদের জন্ম 2013 থেকে 25-এর মধ্যে, যারা পৃথিবীতে এসে চোখ খুলে মোবাইল ফোন দেখছে, তাদের ক্ষেত্রে আপনি এই কথাটি বলতে পারবেন না। জন্মের পর থেকে আমরা তাদের সামনে মোবাইল তুলে ধরছি। ধরুন একটি নিউবর্ন শিশু জন্মানোর পরে আত্মীয় স্বজনদের সাথে কথা বলানোর জন্য তার চোখের সামনে আমরা মোবাইল ফোনটি ভিডিও কল দিয়ে তুলে ধরছি, যার কারণে শিশুর বিভিন্ন ধরনের সমস্যা হয়। মোবাইল থেকে একটা রেডিয়েশন থাকে, মোবাইলের ফ্ল্যাশ লাইট, সবকিছু মিলিয়ে শিশুর মস্তিষ্কে একটি বিরূপ প্রতিক্রিয়া ফেলে। তাই আমরা চেষ্টা করব শিশুকে 2 বছর পর্যন্ত মোবাইল ফোন না দেওয়ার। আর কারোর সাথে ভিডিও কলে দেখানোর প্রয়োজন হলে আমরা দূর থেকেই তাকে দেখাতে পারবো। শিশুর চোখের সামনে মোবাইলটা ধরে তার মস্তিষ্কের ক্ষতি না করানোটাই আমাদের জন্য ভালো। নাম্বার 5 হলো জেনারেশন আলফা স্ল্যাং ব্যবহার করার চেষ্টা করে। জেনারেশন আলফার স্ল্যাংয়ের প্রধান বৈশিষ্ট্য হলো এটা খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ইন্টারনেটের ফলে ভাষার পরিবর্তন দ্রুত ঘটছে। জেনারেশন জেডের অনেক সদস্যই দাবি করেছেন তারা ম্যাম সম্পর্কে মোটেও সচেতন ছিল না। নিউ ইয়র্ক টাইমস এই শব্দটিকে জেন আলফার ভাষা হিসেবে উল্লেখ করেছে। শব্দগুলি কিভাবে বিকশিত হচ্ছে সে সম্পর্কে সহজাতভাবে নতুন কিছুই নয়, কারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমগুলো ট্রেন্ডিং শব্দগুলোকে পুরস্কৃত করছে। বাচ্চারা জানে তারা তাদের বাবা মাকে বিভ্রান্ত করছে। তারা মানেও পুরানো প্রজন্মের মধ্যে তাদের ক্রমাগত অনলাইন খ্যাতি সম্পর্কে তারা পুরোপুরি সচেতন। প্রশ্ন নাম্বার 6, জেন আলফা এর প্রযুক্তির ব্যবহারের অন্ধকার দিকগুলো কি? জেন আলফা এর প্রযুক্তির ব্যবহারের অন্ধকারের দিকগুলোর মধ্যে প্রথম সমস্যাটা হলো মস্তিষ্কের ভাষাকে ভীতিকর ভাষা বলে অভিহিত করা হয়, যা লিখতে বা পড়তে পারা যায় না। গবেষণায় দেখা গেছে সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করার কারণে মস্তিষ্কের গঠনের পরিবর্তন হয়, ফলে আবেগগত প্রক্রিয়াকরণ এবং সিদ্ধান্ত গ্রহণের সাথে তা সম্পর্কিত। এছাড়াও মনোযোগ, স্মৃতিশক্তি, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতার অবনতি ঘটায়। সোশ্যাল মিডিয়ার ব্যবহার জুয়া বা ড্রাগ ব্যবহারের ফলে যেভাবে ট্রিগার হয়ে যায় মানুষ, সেভাবে আসক্তি তৈরি করে। মানসিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব মস্তিষ্কের পচা আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক। মস্তিষ্কের পচা বা ব্রেইন রট বলে আমরা যার সাথে পরিচিত। নাম্বার 7, জেন আলফার সমস্যাগুলো আমরা কিভাবে দূর করতে পারি? সব নেগেটিভ দিকের একটি পজিটিভ দিক থাকে, ঠিক একইভাবে মোবাইল ও আইপ্যাডেরও একটি পজিটিভ দিক আছে। আমাদের চেষ্টা করতে হবে 2 বছরের আগে শিশু যেন এই ডিভাইসটির সাথে খুব বেশি পরিচিত না হয়। তার সামনে আমরা বড়রাও মোবাইল ইউজটা বন্ধ রাখবো। আইপ্যাড প্রবলেম না, এর ব্যবহারটাই হলো সমস্যা। আমরা যদি এগুলো ব্যবহারের নিয়মটাকে একটু পরিবর্তন করতে পারি, তাহলে আমরা জেনারেশন আলফাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। কি ধরনের গেম খেলছে, কত সময় খেলছে, কখন খেলছে, কি ধরনের কন্টেন্ট দেখছে, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের সময় আমরা কিছু শিখতে হলে অনেক দূরে গিয়ে শিখতাম, যা বর্তমানে ইউটিউব কোর্সের মাধ্যমে ঘরে বসে শেখা যায়। শিশুরা যে বিষয়গুলোতে আগ্রহী থাকে সেই বিষয়ে তাদেরকে উৎসাহ দিতে হবে। পছন্দ করে এমন খেলা খেলতে দিন, খেলা শিখতে নিয়ে যান। যেমন আমি আমার সন্তানকে কারাতে শিখতে দিয়েছি, কারণ দেখেছি সে এটা পছন্দ করে। এভাবে আমরা আমাদের সমস্যাগুলোকে দূর করতে পারি। শিশুকে স্ক্রিন টাইমের অভ্যাস করিয়ে থাকলে খুব ধীরে ধীরে এই অভ্যাস থেকে তাকে আমরা ছাড়াতে পারি। এই ক্ষেত্রে কোয়ালিটি টাইম দিন শিশুকে। বাবা মায়েরা, কর্মজীবী মায়েরা বাইরে থাকলে ঘরে এসে নিজেরা মোবাইল না দেখে সন্তানকে সময় দিন। বাবারা এই কাজটা খুব বেশি করতে পারেন, বাসায় এসে সন্তানদেরকে সময় দিতে পারেন। এই ক্ষেত্রে
শিশু কোয়ালিটি টাইম পেলে সে আস্তে আস্তে স্ক্রিন টাইম থেকে দূরে সরে আসবে। আরেকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, শিশুদের খাবার এবং ঘুমের টাইম যেন সবসময় নির্ধারিত থাকে। প্রশ্ন 8, আইকিউ থেকে ইকিউ কেন বেশি জরুরি? একটা শিশুর বয়স বৃদ্ধি ও ব্রেন ডেভেলপমেন্টের জন্য শুধু আইকিউ যথেষ্ট না, তাদের আইকিউ থেকে বেশি জরুরি হলো ইকিউ বা আবেগগত বুদ্ধিমত্তা, যা উপলব্ধি করার ক্ষমতা বৃদ্ধি করে, নিয়ন্ত্রণ করাতে পারে, যে কোনো জিনিস পরিচালনা করার ক্ষমতা বৃদ্ধি করে। এর জন্য যে সকল কাজ করতে হয় তা হলো ছবি আঁকা, কবিতা আবৃত্তি শেখা, খেলাধুলা করা, দলগত কাজ ইত্যাদি। এমন যে কোনো কাজ যাতে সোশ্যাল ইন্টারাকশন হয়, অর্থাৎ সামাজিক সম্পর্ক তৈরি হয়। ধরুন আমাদের ছোটবেলায় আমরা আমাদের ক্লাসরুম, স্কুলের মাঠ ইত্যাদি পরিষ্কার করতাম। এই কাজগুলো আমাদেরকে চক্রাকারে করানো হতো, কিন্তু বর্তমানে আমরা শিশুদেরকে পড়ানো ছাড়া কোনো কাজ করতে দিতে চাই না। এটাই হলো আমাদের একটা প্রধান সমস্যা। আগে ক্লাস পার্টি হলে দেখা যেত ছাত্রছাত্রীরা নিজেরা ছবি এঁকে তাদের আঁকা ছবি দিয়ে রুম সাজাতো, কিন্তু এখন বর্তমানে দেখা যায় টিচারদের অংশগ্রহণই এই কাজে বেশি। আমাদের ব্রেন ডেভেলপমেন্টের যে বয়সটাতে হয়ে থাকে, বিশেষ করে প্লে, নার্সারি, কেজি অর্থাৎ প্রাক প্রাথমিকের সময়গুলোতে, এই শ্রেণীগুলোতে দেখা যায় স্কুলের শিক্ষকরা ক্লাস পার্টি করে ঠিক, কিন্তু সেটা একটা ক্লাসরুমের মধ্যেই টিচাররা নিজেরা সাজিয়ে গুছিয়ে ক্লাস পার্টি করে, যার কারণে দেখা যায় ছেলে মেয়েদের মধ্যে কোনো ধরনের দলগত কাজ করার কোনো অভিজ্ঞতাই তৈরি হয় না। ইউএসএতে দেখা যায় ডাক্তাররা বর্তমানে 2 ঘন্টা খেলার জন্য প্রেসক্রাইব করে থাকে, যেখানে আমরা খেলতে যাওয়ার জন্য বকুনি খেতাম, অনেক সময় মাইরও খেতাম। এই সকল কাজের মাধ্যমে তাদের মধ্যে যে সামাজিকতাটা তৈরি হয় তা চাইলে আমরা এমনিতেই তৈরি করতে পারবো না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কখনোই সামাজিকতা তৈরি হবে না। এভাবে যদি আমরা তাদেরকে আবেগের বুদ্ধিমত্তা তৈরি করাতে পারি, তাহলে জেনারেশন আলফা অন্ধকারে হারিয়ে যাবে না। তারা হবে সবচেয়ে বেশি শিক্ষিত এবং প্রযুক্তিগতভাবে সবচেয়ে বেশি এগিয়ে থাকা একটি জেনারেশন আলফার পরে যে জেনারেশন আসবে 2025 থেকে 2039, এই জেনারেশনকে বলা হয় জেনারেশন ভিটা। জেনারেশন আলফাকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন ভিটাও হবে খুব সুন্দর, প্রযুক্তিগতভাবে এগিয়ে একটি শিক্ষিত জেনারেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে অন্যদিকে দেখার সুযোগ করে দিন। সকল বাবা মাকে সচেতন হতে সাহায্য করুন। লার্নিং রাউন্ড দ্য ক্লকের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।